লেখিকা দেবযানীর লেখা গল্প মন নিয়ে। রাত 8টায় রজত ফোন করলো বিথিকে। আর কতক্ষণ লাগবে তোমার? ঘড়ির দিকে তাকিয়ে বিথি বলল, আর 3টে ফাইল দেখা বাকি। তুমি খেয়ে নাও, আমি কাজ শেষ করে আসছি। আজ আমি ঠিক করেছি তোমার সাথেই খাবো, কিন্তু আমার ফিরতে এখনও একটা কাজ করা যেতে পারে। এখন আপাতত দুজনে কফি খাই, তারপর না হয় ডিনারের কথা ভাবা যাবে। এখন কফি খাবে মানে? কোথায় তুমি? মনের বাইরে। কি? তোমার কাজের জায়গা মনের বাইরে দাঁড়িয়ে ম্যাডাম? তোমাকে আমি বারণ করেছিলাম তো। তুমি তোমার কাজের জায়গায় আমার আসা পছন্দ করো না, আমি জানি। আজকের দিনটা ছেড়ে দাও প্লিজ। তুমি সত্যিই পাগল, এখানে চলে এসেছো। আজ খুব ইচ্ছে হলো তোমায় কাজ করতে দেখতে, তাই চলে এলাম। কাগজে যখন তোমার নাম বেরোয়, তোমার ইন্টারভিউ ছাপা হয়, কত অসহায় মানুষদের তুমি আগলে রেখেছো, তখন স্বামী হিসেবে সত্যিই গর্ব হয় আমার। থাক, অনেক হয়েছে, এবার দয়া করে ভেতরে এসো। রজত বিথির চেম্বারে ঢুকে একগাল মিষ্টি হেসে বলল, বিরক্ত করলাম তাই না? বিরক্ত যখন করেই ফেলেছ, তখন ভেতরে আসতে বাধা কোথায়? এসো দয়া করে। তুমি তোমার কাজ করো, আমি চুপচাপ কফি খাবো। বিথি হেসে বলল, তাই? তুমি কত চুপচাপ থাকার লোক আমি জানি না বুঝি? কেন, তোমায় আমি খুব জ্বালাই? জ্বালাও না বলো। না গো, এমনি বললাম। তোমার সাপোর্ট না পেলে হয়তো মনকে এতটা সময় দিতে পারতাম না। মনকে গড়ে তোলার সময় তোমার দিকে তাকানোর সময় পেতাম না। শুধু কাজ আর কাজ। এক ঘরে এক বিছানায় থেকেও থাক না ওসব কথা। এখন তো আমরা একে অপরকে জড়িয়ে আছি, তাই না? তুমি তো মনের ডাক্তার, মানুষের মনের অসুখ সারানো তোমার কাজ। কতজন কত সুখ্যাতি করে তোমায় নিয়ে, তুমি জানো? তোমার মতো এত ডেডিকেশন কার আছে বলতে পারো? তুমি তোমার পেশেন্টদের নিয়ে যতটা ভাবো, প্লিজ ওদের পেশেন্ট বলো না। ওরা সবাই মনের আবাসিক, প্রত্যেকেই আমার খুব কাছের। অনেকের বাড়ির লোক খবরও নেয় না। ওদের জন্য তো আমিই আছি বলো। এত ভালোবাসো ওদের? বাসি তো। আর আমায়? এই যে বললে তুমি চুপচাপ কফি খাবে, আমাকে একদম বিরক্ত করবে না। বিরক্ত কোথায় করলাম? শুধু একটু শুনতে চাইছি নিজের বউয়ের মুখ থেকে। কি শুনতে চাও? এই যে তুমি আমায় ভালোবাসো, সেটা বোঝো না? তোমার জন্য আমি কত দূর যেতে পারি তুমি ভাবতেও পারো না। আচ্ছা, মাম্পি কি করছে? আমি যখন বেরিয়ে এলাম, ইতি ওকে ঘুম পাড়াচ্ছিল। আজ কিন্তু আমরা লং ড্রাইভে যাব। ইতিকে বলে এসেছি খাওয়া দাওয়া করে মাম্পিকে নিয়ে শুয়ে পড়তে। বাড়িতে ইতি আর এখানে বানি। এরা দুজন না থাকলে আমার যে কি হতো। ওরা দুজনেই তোমায় খুব ভালোবাসে। আমিও তো কখনো ওদের কাজের লোক বলে ভাবিনি। আজ 15 বছর হয়ে গেল বানি আমার সাথে মন সামলাচ্ছে। বানি আছে বলেই না নিশ্চিন্তে বাড়ি যেতে পারি। আর আমার সংসারের খুঁটিনাটি আমার থেকে বেশি ইতি জানে। বানি 2 কাপ কফি নিয়ে ঘরে ঢুকলো। বিথি বানির দিকে তাকিয়ে বলল, আমি কিন্তু একটু পরেই বেরিয়ে যাব। সবাই ঘুমিয়ে পড়েছে তো? বানি হেসে বলল, তুমি তো জানো দিদি, শুধুমাত্র একজনকে ঘুম পাড়াতেই আমার দম বেরিয়ে যায়। ওহো, 305-এর কথা বলছিস তাই না? হ্যাঁ গো দিদি, ঘুমের ওষুধও কেন জানি না ওকে ঘুম পাড়াতে পারে না। সারাক্ষণ চেয়ে আছে আর কাকে যেন খুঁজে চলেছে। আমি যাই, সবসময় চোখে চোখে রাখতে হয়, নয়তো কোনো ফাঁকতালে বেরিয়ে পড়বে কে জানে। হ্যাঁ তুই যা। বানি রজতের দিকে তাকিয়ে হেসে বলল, দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বানি চলে যাওয়ার পর রজত কফিতে চুমুক দিয়ে বলল, কি হয়েছে 305-এ? মনের অসুখ, একটু বেশি রকমই। অনেক কিছু ভুলেও গেছে মেয়েটা। কেন এরকম হলো? ভালোবেসে কাউকে হয়তো মন প্রাণ দিয়ে বিশ্বাস করেছিল, সেই হয়তো ঠকিয়েছে। ইস, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, চলো আমারও কাজ শেষ। বলছিলে না আজ লং ড্রাইভে যাবে? হ্যাঁ চলো। রজত চেয়ার থেকে উঠে বেরোতে যেতেই একটি মেয়ে রজতকে এসে জড়িয়ে ধরল। কোথায় ছিলে গো এতদিন? তোমায় কত খুঁজেছি জানো? কতবার ফোন করেছি তোমায়, তাও কোনো সাড়া পাইনি। কেন আমায় একা ফেলে চলে গেলে? তুমি যে বলেছিলে সারা জীবন আমার পাশে থাকবে। রজত অস্বস্তিতে মেয়েটির বন্ধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। বিথি মেয়েটির মাথায় হাত বুলিয়ে বলল, তুমি ঘুমাওনি এখনো?
ওর জন্যই তো আমি প্রতিদিন অপেক্ষায় থাকি। তাই? হ্যাঁ গো, তোমায় বলেছিলাম না ও একদিন ঠিক আমায় নিতে আসবে। ওর নাম মনে আছে? নাম? হ্যাঁ, নাম বলতে পারবে? কিছুক্ষণ নিজের মাথা চুলকে অসহায়ের মতো মেয়েটা বলল। নামটা কেন যে মনে পড়ছে না। বিথি অল্প হেসে বলল, তুমি যাকে খুঁজছো এ সে নয়, কিন্তু গায়ের গন্ধটা, ওটা তো আমার মনে আছে। আমার সারা শরীরে লেপ্টে রয়েছে ওর গন্ধ। ওটা তো আমি চিনি, খুব চেনা গন্ধ। রজতের শার্টে মুখ গুঁজে প্রাণ ভরে শ্বাস নিয়ে মেয়েটি বলল, এই তো সেই গন্ধটা। তুমি আজকাল অনেক কিছুই ভুলে যাচ্ছ। তোমার নিজের নাম, তোমার বাড়ির ঠিকানা মনে আছে তোমার? না তো। কোন অফিসে চাকরি করতে মনে আছে? না। আমি চাকরি করতাম বুঝি। দেখলে তো তোমার সব কিছু কেমন গুলিয়ে গেছে। এগুলোর মতো তুমি গন্ধটাকেও গুলিয়ে ফেলেছো। যাও, নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। রজতের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে মেয়েটি বলল, তুমি আমায় চিনতে পারলে না কেন? রজত বিথিকে বলল, আমি তাহলে বাইরে অপেক্ষা করছি, তুমি এসো। মন থেকে বেরিয়ে যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল রজতের। গাড়ির সামনে দাঁড়িয়ে সিগারেট ধরালো রজত। 10 বছর পর আজ সোহাগকে দেখল রজত। রজত অফিস জয়েন করার দিন 7 পর সোহাগের সাথে আলাপ হয় রজতের। অফিসের সবাই এক কথায় সোহাগ সেন বলতে অজ্ঞান ছিল। সুন্দরী বুদ্ধিমতী সোহাগের প্রেমে কে না মজেছিল, কিন্তু সোহাগ, ও কাউকেই পাত্তা দিত না। সোহাগের দু চোখ শুধুমাত্র রজতকে খুঁজে বেড়াতো। রজত বলতো, আমি কিন্তু বিবাহিত। সোহাগ হেসে বলতো, তাতে কি? আমি কি তোমার সংসার ভাঙব, নাকি তোমার বউয়ের সাথে গিয়ে ঝগড়া করব? আমার কিছুই চাই না গো, তুমি শুধু আমায় ভালোবেসো, তাহলেই হবে। একজন বিবাহিত পুরুষকে ভালোবেসে কি পাবে তুমি? মনকে অত হিসেব নিকেশ করে ভালোবাসে? আমি শুধু তোমাকেই ভালোবাসবো, ব্যাস। বিথি তখন দিন রাত এক করে মনকে গড়ে তুলতে ব্যস্ত। রজতের দিকে তাকানোর সময় কোথায় তখন। রজত বলতো, আমায় কি ভুলে গেলে বিথি? তোমায় কি মনে রাখার প্রমাণ দিতে হবে? তুমি আমারই। আমায় ছেড়ে কোথায় যাবে তুমি? একটু সময় দাও আমায় প্লিজ। মন আমার অনেক দিনের স্বপ্ন। বিথিকে সময় দিয়ে রজত চলে গিয়েছিল সোহাগের কাছে। সোহাগের ভালোবাসাকে উপেক্ষা করতে পারেনি রজত। নিজেকে বিলিয়ে দিয়েছিল সোহাগের প্রেমে। বাপ মা মরা মেয়ে সোহাগ ছেলেবেলা থেকেই ভালোবাসার কাঙাল ছিল। রজতের ছোঁয়ায়ও নতুন করে বাঁচতে শিখল। রজত কোনোদিনও সোহাগকে বিথির ব্যাপারে কিছুই বলেনি। সোহাগ জানতে চাইলে নানা আছিলাই এড়িয়ে গেছে। বিথির নামটা ছাড়া সোহাগ আর কোনো কিছুই জানতো না বিথির সম্পর্কে। সেদিন ছিল সোহাগের জন্মদিন। কেক আনতে রজত গিয়েছিল দোকানে। হঠাৎ ফোন এলো, বিথি নাকি কাজ করতে করতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে। কেকের প্যাকেট ছুঁড়ে ফেলে দিয়ে হসপিটালে ছুটল রজত। ডাক্তার বলল, এক্ষুনি বাইপাস করতে হবে, হার্টের অবস্থা ভালো নয়। রজতকে দেখে কেঁদে দিল বিথি। রজতের হাত দুটো ধরে বলল, আমি তো কখনো কারোর ক্ষতি করিনি, তাহলে ভগবান আমায় কেন পাপের শাস্তি দিচ্ছেন? তোমার সাথে এত স্বপ্ন দেখলাম, সেগুলোর কি হবে রজত? আমি যে মা হতে চাই, তোমার সন্তানের মা। রজত মনে মনে বলল, তোমার পাপে নয়, আমার পাপের শাস্তি তুমি পাচ্ছ বিথি। নিজের স্ত্রী থাকা সত্ত্বেও সোহাগের কাছে গিয়ে যে পাপ করেছি আমি, ভগবান তার শাস্তি দিচ্ছেন আমায়। আজ যদি তোমার কিছু হয়ে যায়, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। বিথির কপালে আদর করে রজত বলল, কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো। তোমাকে কোথাও যেতে দেব না আমি। জীবনে একবার যা ভুল করেছি তার মাসুল গুনছি এখন। তুমি আবার কি ভুল করলে? কখনো তোমায় বলবো যদি সুযোগ হয়। আগে তোমায় সুস্থ করি, তারপর বাকি সব। সেদিনের পর থেকে সোহাগের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিল রজত। সোহাগকে বলল, আমি বিথির কাছে ফিরে যাচ্ছি। ফিরে যাচ্ছ মানে? তুমি তো ওর কাছেই ছিলে। আমি তো কখনো তোমায় বিথির কাছ থেকে কেড়ে নিতে চাইনি। বিথি কখনো আমাকে ঠকায়নি, কখনো আমায় সন্দেহ পর্যন্ত করেনি। কিন্তু আমি দিনের পর দিন ওকে মিথ্যে বলে তোমার সাথে সময় কাটিয়েছি। বিথিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে আমি আজ বুঝেছি বিথি আমার কাছে কতটা দামি। ওকে আমি হারাতে পারবো না সোহাগ। তোমার সাথে আর যোগাযোগ রাখা আমার পক্ষে সম্ভব নয়। তুমি আমার কথা একবারের জন্য ভাববে না রজত?
আমি কাকে নিয়ে থাকবো? আমার তো শুধুমাত্র তুমিই ছিলে। না, রজত আর ফেরেনি সোহাগের কাছে। ওর ফোন পর্যন্ত ধরেনি। পুরনো অফিস ছেড়ে নতুন অফিসে জয়েন করেছিল। এমনকি পরের দিকে নিজের ফোন নম্বরও বদলে ফেলেছিল। তারপর বিথির সাথে সুখে সংসার করেছে। মাম্পির মতো ফুটফুটে মেয়ের বাবা হয়েছে। আজ আবার পুরনো দিনগুলো কঙ্কালসার চেহারা নিয়ে হাজির হয়েছে রজতের সামনে। রজতের জন্যই আজ সোহাগের এই অবস্থা। কিন্তু কোনো কিছুর বিনিময়ে বিথিকে ছাড়তে নারাজ রজত। অতীত যতই সামনে এসে দাঁড়াক, তাকে কোনো মতেই প্রশ্রয় দেওয়া যাবে না। সোহাগের জন্য আজ অজান্তে রজতের চোখে জল এলেও সেই জলে নিজেকে ভাসিয়ে দেবে না রজত। বানি এসে বিথিকে বলল, দিদি তুমি এখনো বেরোওনি? তোকে কতবার বলেছি 305-এর দিকে খেয়াল রাখতে। ও কি করে বেরিয়ে এলো? সরি গো দিদি, আমি একদম বুঝতে পারিনি। সরি বললে সব কিছু মিটে যায় না কিন্তু। ওষুধের ডোজগুলো বাড়িয়ে দিবি আজ রাত থেকে। আজ থেকেই? ঠিক আছে দিদি, আজ রাত থেকেই বাড়িয়ে দেব। এত কড়া কড়া ওষুধ খেয়ে সারাদিন আচ্ছন্ন অবস্থায় পড়ে থাকে দিদি, জানো। যার যেটা প্রয়োজন তাকে তো সেটাই দিতে হবে বল। সে তো বটেই। তুমি বেরিয়ে যাও, আমি ওকে বেডে নিয়ে যাচ্ছি। তুই ওষুধগুলো রেডি কর, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে দিদি। বেডে বালিশে মাথা রেখে সোহাগ বিথিকে বলল, তুমি আমার নাম জানো? জানি তো। কি নাম গো আমার? 305। এটাই আমার নাম? হ্যাঁ তো। কিন্তু আমার একটা ভালো নাম ছিল না? সোহাগের মাথায় হাত বোলাতে বোলাতে বিথি বলল, এটাই তোমার নাম। এই 3 সংখ্যার উপর ভর করেই বেঁচে থাকবে তুমি। সোহাগ যে অনেক দিন আগেই মরে গেছে। প্রথম দিন আমার চেম্বারে এসে বলেছিলে তোমার নাম বিথি, রজতের স্ত্রীর নামও বিথি। তারপরে বললে তোমার অবসাদের কথা, রজতের প্রতি তোমার ভালোবাসার কথা, তোমাদের একান্তে কাটানো সময়গুলোর কথা। তখন মনে হয়েছিল নিজেকে শেষ করে দিই। কিন্তু তারপর মনে হলো তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকেই রজত নিজের জীবনের ভুল বলে মেনে নিয়ে আমার কাছে ফিরে এসেছে। তাহলে খামোকা আমি নিজেকে শেষ করতে যাব কেন? তোমাকে অনেক বোঝালাম রজতকে ভুলে যেতে। বললাম রজত ছাড়াও পৃথিবী অনেক সুন্দর। কিন্তু তুমি বললে রজতকে তুমি কখনোই ভুলতে পারবে না। রজতই তোমার পৃথিবী। রজতকে পাওয়ার জন্য তুমি সব কিছু করতে পারো। তখন বুঝলাম তোমার জন্য আমাদের জীবন ছারখার হয়ে যাবে। আমার এতদিনের সাজানো সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই তোমায় বললাম কিছুদিনের জন্য মনে এসে থাকতে। ওখানেই তোমার ওষুধ আর কাউন্সেলিং চলবে। তারপর শুরু হলো তোমাকে সব কিছু ভুলিয়ে দেওয়ার খেলা। ধীরে ধীরে নিজের নাম, বাড়ির ঠিকানা, নিজের কাজের জায়গা, এমনকি রজতের নামটাও ভুলে গেলে তুমি। কিন্তু আজ হঠাৎ রজতের গায়ের গন্ধে ছুটে এলে। সত্যিকারের ভালোবাসলে মনে হয় এমনটাই হয়। শত ওষুধের শাসনেও অনুভূতিগুলো মানুষের মনে থেকেই যায়। কিন্তু আমার জায়গা যে আমি কাউকে দেব না সোহাগ। এরপর এই গন্ধটাকেও তুমি আর চিনতে পারবে না। একটা জড় পদার্থ হয়ে থেকে যাবে আজীবন। তোমার শুধু একটা শব্দই মনে থাকবে, সেটা হলো 305। ওটাই হবে তোমার একমাত্র পরিচয়। রজত শুধুমাত্র আমার আর মাম্পির। বিধির কথাগুলো রূপকথার গল্পের মতো শুনতে শুনতে চোখ বন্ধ হয়ে আসছিল সোহাগের। বানি, তুই ওষুধটা খাইয়ে দে, আমি চললাম। বানি কাছে আসতে সোহাগ জড়ানো স্বরে বলল, আমার নাম 305, বুঝলে? যেদিন প্রথম মনে এসেছিলে কাঁধে ব্যাগ ঝুলিয়ে, তোমায় অবাক হয়ে দেখছিলাম আমি। কি সুন্দর দেখতে ছিলে, কত তাড়াতাড়ি ইংরেজি বলছিলে। আমি তো তোমায় বলেই ফেলেছিলাম, তুমি কেন এসেছো এখানে, দিব্যি তো আছো। তখন তুমি বললে আমার মনটা ভালো নেই গো, তাই এলাম। কয়েকটা দিন থেকেই চলে যাব। ভাগ্যের কি পরিহাস, তখন কি আর জানতে এটাই তোমার ঠিকানা হবে? যত দিন যেতে থাকলো ভুলতে শুরু করলে সব কিছু। আজ তোমায় দেখলে চোখে জল আসে। সোহাগকে ওষুধ খাইয়ে ঘরের আলো নেভালো বানি। সোহাগ তখন ওষুধের ঘরে অকাতরে ঘুমোচ্ছে। মনের বাইরে বেরিয়ে এলো বিথি। গাড়িতে উঠে রজতকে বলল, লং ড্রাইভে যাবে তো? রজত হেসে বলল, অবশ্যই। স্টিয়ারিংয়ে হাত রেখে রজত মনে মনে বলল, উফ, ভাগ্যিস বিথি কিছু বুঝতে পারেনি, নয়তো যে কি হতো কে জানে। তবে সোহাগ বিথির ছত্রছায়ায় যখন আছে তখন ঠিক একদিন ভালো হয়ে যাবে। বিথির দিকে আশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল রজত।
আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক হাইপ শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।